Today I will discuss about the center state relation মানে কেন্দ্র রাজ্য সম্পর্ক। এই কেন্দ্র রাজ্য সম্পর্ক এই বিষয়টা থাকা মানেই this is the unique feature of federal structure of the government। এখন তোমার প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ ফেডারেল স্ট্রাকচার? ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট দ্যাট ইজ সেন্টার স্টেট রিলেশন, আমরা সংক্ষেপে সেটাকে লিখব সিএসআর। এখন সিএসআর অর ফেডারেল স্ট্রাকচার, দিস কনসেপ্ট হ্যাজ বিন বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ কানাডা। খেয়াল রাখবে, ভারতে এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গঠনের এই ভাবনা চিন্তাটা আমাদের আনা হয়েছে কানাডা থেকে। কেন? তার কারণ দেখো, আফটার ইন্ডিপেন্ডেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার স্বাধীন ভারতে একটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে মত প্রকাশ করে। কেন? কারণ ভারতের মতো এত একটা বিশাল দেশে রয়েছে একটা বিরাট রিজিওনাল ডাইভার্সিটি। আসাম বা কর্ণাটক, বিহার বা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড বা ত্রিপুরা, পাঞ্জাব আর কেরালা, নাগাল্যান্ড আর ছত্তিশগড়, দ্য ডিফারেন্ট কালচার, the different food habit, the different dressing, the different taste, এই আঞ্চলিক স্বতন্ত্রতা একে বলা হয় রিজিওনাল ডাইভার্সিটি। তাহলে টু মেনটেন দ্য রিজিওনাল ডাইভার্সিটি অ্যান্ড এট দ্য সেম টাইম ভারত বহু কষ্টে তার স্বাধীনতা অর্জন করেছে। তাহলে স্বাধীনতা পরবর্তী অধ্যায়ে আমরা অ্যাট এনি কস্ট আমাদের প্রয়োজনীয়তা কি ছিল না? ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। তাহলে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিজিওনাল ডাইভার্সিটি, এই অর্থে একটা দেশ এমন একটা তার শাসন ব্যবস্থা যেখানে ভারত একম অদ্বিতীয়ম, এক ও অভিন্ন, এবং তার মধ্যে রাজ্যগুলোর পারস্পরিক সহাবস্থান রয়েছে। তাহলে টু মেনটেন দ্য রিজিওনাল ডাইভার্সিটি as well as the unity and integrity of the country, the federal structure of the government was very essential to the framer of the constitution। ভারতের যারা সংবিধান তৈরি করেছে সেই সংবিধান নেতৃবর্গের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে অ্যাট এনি কস্ট আমরা এই দুটো বিষয়কে গুরুত্ব দিতে একটা কানাডার সংবিধানের অনুকরণে আমরা ভারতেই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করতে বাধ্য হয়েছি। এখন হোয়াট ইজ দ্য এসেন্সিয়াল ফিচার অফ ফেডারেল স্ট্রাকচার, এই প্রশ্ন যদি হয় তাহলে স্পষ্টতই দেখতে পাবে যে এক্সিস্টেন্স অফ টু টাইপ অফ গভর্নমেন্ট, ওয়ান ইন দ্য সেন্টার অ্যান্ড ওয়ান ইন দ্য স্টেট। কেন? দেখো, যদি এটা ওয়েস্ট বেঙ্গল হয়, মমতা ব্যানার্জি এবং দিল্লি থেকে নরেন্দ্র মোদী, তাহলে দুটো প্যারালাল গভর্নমেন্ট রয়েছে নাকি? এক্ষেত্রে আমরা যদি দেখি বিহার, নীতিশ কুমার, কেন্দ্রে নরেন্দ্র মোদী, একে বলা হয় এক্সিস্টেন্স অফ টু টাইপস অফ গভর্নমেন্ট, ওয়ান ইন দ্য সেন্টার অ্যান্ড ওয়ান ইন দ্য স্টেট। নাম্বার টু, দু নম্বরে আমরা বলতে পারি এক্সিস্টেন্স অফ এ রিটেন কনস্টিটিউশন। দেখো, ভারতে একটা সংবিধান রয়েছে এবং সেটা একটা লিখিত সংবিধান। নাম্বার থ্রি, এক্সিস্টেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ভারতে একটা স্বতন্ত্র বিচার বিভাগের অস্তিত্ব, সুপ্রিম কোর্ট রয়েছে। নাম্বার ফোর, ডিস্ট্রিবিউশন অফ অল প্রবাবল পাওয়ার্স বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ দেশের যত সম্ভাব্য ক্ষমতা কেন্দ্র বা রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এগুলোই হচ্ছে এসেন্সিয়াল ফিচার। এই অর্থে ইন্ডিয়া ইজ অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ সেন্টার, আমরা বলছি ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট। হাউএভার, এই ফেডারেল স্ট্রাকচার, এই কনসেপ্টটা আমরা আনলাম, এবং এই ফেডারেল স্ট্রাকচারকে যদি আমরা দেখি তাহলে ভারতীয় সংবিধানে দেখবে 7th শিডিউল, তোমাদের যখন শিডিউলগুলো পড়িয়েছিলাম সেখানে দেখবে যে 7th শিডিউল ডিলস উইথ দ্য সেন্টার স্টেট রিলেশন, এবং এই অর্থে খেয়াল রাখবে দেয়ার আর 3 টাইপ অফ রিলেশন বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট। ভারতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে 3 ধরনের সম্পর্ক রয়েছে। একটাকে আমরা বলি লেজিসলেটিভ রিলেশন, অর্থাৎ আইনগত সম্পর্ক। একটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন,
অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, আর একটাকে আমরা বলি, যেটাকে নাম দেবো আমরা ফিনান্সিয়াল রিলেশন। এখন এই যে লেজিসলেটিভ রিলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিনান্সিয়াল রিলেশন, এই তিন ধরনের যে সম্পর্ক রয়েছে, এর মধ্যে খেয়াল রাখবে লেজিসলেটিভ রিলেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন রয়েছে পার্ট 11-এ, এবং ফিনান্সিয়াল রিলেশন ডিলস উইথ আমরা বলছি পার্ট 12। অর্থাৎ এই তিনটে রিলেশনকে আমরা দুটো পার্টের মধ্যে রেখে দিয়েছি। পার্ট 11 ডিলস উইথ লেজিসলেটিভ রিলেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন। অন দ্য আদার হ্যান্ড ফাইন্যান্সিয়াল রিলেশন আমাদের কোন পার্টে রয়েছে না, পার্ট 12 ডিলস উইথ ফিনান্সিয়াল রিলেশন। ওকে, এবার দেখো দ্য ডিটেলড প্রভিশন অফ লেজিসলেটিভ রিলেশন হ্যাজ বিন স্টেটেড আন্ডার আর্টিকেল, যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে 245 থেকে 255 পর্যন্ত রয়েছে লেজিসলেটিভ রিলেশন। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন কোথায় রয়েছে না, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন রয়েছে আর্টিকেল 256 থেকে 263, এবং ফিনান্সিয়াল রিলেশন রয়েছে কোথায় না, আর্টিকেল 264 থেকে 300A, অর্থাৎ সেই রাইট টু প্রপার্টি অ্যাজ অ্যান এলিমেন্টারি রাইট, সেই 300 এতে গেছে। সেই অর্থে আমাদের একটা লিগ্যাল রাইটের যে সম্মান পেয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে নিয়ে এই 245 থেকে 300A পর্যন্ত একটা বিশাল এলাকা নিয়ে রয়েছে আমাদের এই সেন্ট্রাল স্টেট রিলেশন। এবার সেন্ট্রাল স্টেট রিলেশন আমরা দেখতে পাবো যে লেজিসলেটিভ রিলেশন যে 245 থেকে 255-এর মধ্যে রয়েছে, সেই লেজিসলেটিভ রিলেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে 245 আর্টিকেলে বলছে যে ইন দ্য লেজিসলেটিভ রিলেশন জেনারেলি উই সি দ্যাট দেয়ার আর 3 লিস্ট অফ পাওয়ার্স। অর্থাৎ আইনি সম্পর্কের ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের মধ্যে আইনি সম্পর্কের প্রশ্নে সেখানে 3টে তালিকা রয়েছে। এই 3টে তালিকার মধ্যে একটা রয়েছে ইউনিয়ন লিস্ট, একটাকে রয়েছে স্টেট লিস্ট, আর একটা রয়েছে নাম হচ্ছে তার কনকারেন্ট লিস্ট। এখন হোয়াট ইজ ইউনিয়ন লিস্ট? ইউনিয়ন লিস্ট কথাটা দেখবে আমি যখন ফান্ডামেন্টাল রাইট পড়িয়েছি, তোমাদের পড়িয়েছি যে ফান্ডামেন্টাল রাইট ইজ এ সাবজেক্ট আন্ডার ইউনিয়ন লিস্ট, অথবা প্রেসিডেন্ট যখন পড়িয়েছি আমি দেখাচ্ছি প্রেসিডেন্ট ইজ এ সাবজেক্ট আন্ডার ইউনিয়ন লিস্ট। হোয়াট ইজ দিস লিস্ট? ইউনিয়ন লিস্ট দ্যাট মিনস এখানে অরিজিনাল কনস্টিটিউশনের 97টা বিষয় ছিল, পরে সেটা বেড়ে হয়েছিল 101টা, অ্যাট প্রেজেন্ট সেখানে 99টা বিষয় রয়েছে। আন্ডার দ্য ইউনিয়ন লিস্ট দ্য ইউনিয়ন পার্লামেন্ট ইজ অথরাইজ টু লেজিসলেট এনি ল। দ্যাট মিনস এই 99টা যে বিষয়, যেমন ধরো ইলেকশন অফ প্রেসিডেন্ট, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, জাজেস অফ সুপ্রিম কোর্ট, তাদের পাওয়ার, তাদের অনার, তাদের স্যালারি, অথবা ধরুন ইউএনের সাথে ভারতের সম্পর্ক, অথবা ইনকাম ট্যাক্স বা সেন্ট্রাল এক্সাইজ, এইসব ব্যাপারে আইন প্রণয়ন করতে পারবে একমাত্র পার্লামেন্ট। তাহলে আন্ডার দ্য ইউনিয়ন লিস্ট অনলি দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, দ্যাট মিনস দ্য ইউনিয়ন পার্লামেন্ট ইজ অথরাইজ টু লেজিসলেট এনি ল। একইভাবে আন্ডার দ্য স্টেট লিস্ট দ্য স্টেট গভর্নমেন্ট, দ্যাট মিনস দ্য স্টেট লেজিসলেচার ইজ অথরাইজ টু লেজিসলেট এনি ল। এই অর্থে ধরে নাও, একটু আগে করালাম, আমি আগের দিন ক্লাসে পড়িয়েছিলাম, মনে করে দেখো যে পঞ্চায়েত, যে মিউনিসিপ্যালিটি, অথবা তার আগে করেছিলাম পঞ্চায়েত, অথবা আজকে বলি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির পাশাপাশি ধরে নাও মুখ্যমন্ত্রী বা মন্ত্রিপরিষদ, অথবা ধরে নাও রাজ্যের আইন শৃঙ্খলা, অথবা পুলিশ প্রশাসন, এই সমস্ত বিষয় রাজ্য তালিকাভুক্ত বিষয়। সেই অর্থে রাজ্য আইনসভা আইন প্রণয়নে সক্ষম। এমন বিষয় কটা আছে না, এমন বিষয়ে অরিজিনাল কনস্টিটিউশনে ছিল 63টা, পরে এটা ইনক্রিজ করে হয়েছিল 66টা, অ্যাট প্রেজেন্ট সেখানে রয়েছে 61টা বিষয়। অর্থাৎ আন্ডার দ্য স্টেট লিস্ট দ্য স্টেট গভর্নমেন্ট ইজ অথরাইজ টু লেজিসলেট এনি ল। এই অর্থে পুলিশ প্রশাসন, এই অর্থে স্টেটের ল অ্যান্ড অর্ডার, এই অর্থে তোমার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, এসব ব্যাপারে আইন প্রণয়ন করতে পারবে রাজ্য। বোঝা গেল? এরপর হচ্ছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট কথাটার অর্থ হচ্ছে যুগ্ম, দ্যাট মিনস ইন হুইচ কেসেস দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট মে লেজিসলেট এনি ল। কনকারেন্ট লিস্ট কথাটার অর্থই হচ্ছে যুগ্ম, অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত বিষয় মানে যে বিষয়ে কেন্দ্রের পাশাপাশি রাজ্য আইনসভাও আইন প্রণয়নে সক্ষম, তাকে বলা হয় যুগ্ম তালিকাভুক্ত বিষয়। যেমন ধরো রিভার ডিসপুট, যেমন ধরো ওয়াটার ডিস্ট্রিবিউশন, যেমন ধরো প্রভিডেন্ট ফান্ড, যেমন ধরো গ্র্যাচুইটি, অথবা সোশ্যাল ইন্স্যুরেন্স, অথবা আমাদের এই সমস্ত এমপ্লয়মেন্ট, এই সমস্ত বিষয় অর্থাৎ যত ঝামেলার বিষয় যেখানে কেন্দ্র রাজ্যকে এবং রাজ্য কেন্দ্রকে দোষারোপ করতে পারে, সেই সমস্ত বিষয়গুলোকে বেছে বেছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকাভুক্ত বিষয় করা হয়েছে। এই যুগ্ম তালিকাভুক্ত বিষয় যেখানে অরিজিনাল কনস্টিটিউশন এখানে ছিল
47টা বিষয়। পরবর্তী সময়ে এই বিষয়টা অ্যাট প্রেজেন্ট রয়েছে 52টা। কেন? দেখো 66 থেকে 5 মাইনাস করে এই 5টা এখানে ঢুকে গেছে, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট কনকারেন্ট লিস্টের বিষয়বস্তু কটা না 52টা। এটা সবসময় পেপার দেখে আপডেটেড থাকবে, কারণ এগুলো মাঝে মধ্যেই চেঞ্জ হয়। এবার কনকারেন্ট লিস্টে আমি ইনকমপ্লিট রাখলাম। কনকারেন্ট লিস্টে আরও একটা বিষয় একটু মাথায় রাখো, আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট দ্য পার্লামেন্ট ইজ অথরাইজ টু লেজিসলেট এনি ল। আবার তার সাথেই বলেছি আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট দ্য স্টেট লেজিসলেচার মে লেজিসলেট এনি ল, তাহলে দুজনেই আইন প্রণয়ন করতে পারে। বাট সাপোজ দিস ইজ দ্য ইউনিয়ন ল আন্ডার এ কনকারেন্ট ম্যাটার, এমপ্লয়মেন্টের ব্যাপারে কেন্দ্র এই ধরনের একটা আইন প্রণয়ন করছে। একই ব্যাপার দ্য স্টেট লেজিসলেচার লেজিসলেট দ্য ল, তাহলে দিস ইজ দ্য কন্ট্রাডিক্টরি। এই জায়গাটায় কেন্দ্রীয় আইনের সাথে রাজ্য আইনের একটা বিরোধ বা পার্থক্য দেখা দিয়েছে, তাহলে দুজনেই তো আইন প্রণয়ন করতে পারে, আগেই বলেছি। তাই বলছে ইন কেস অফ এনি কনফ্লিক্ট বিটুইন দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ওভার এ কনকারেন্ট ম্যাটার দ্য ইউনিয়ন ল উইল প্রিভেল। মানে কি হলো? তার মানে বলছে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্য উভয়ই আইন প্রণয়নে সক্ষম হলেও কেন্দ্রের সাথে রাজ্যের কোনো একটা বিষয়ে কোনো একটা পার্থক্য দেখা দিলে সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনটা বলবৎ হবে, অর্থাৎ কেন্দ্রের আইনটাই প্রাধান্য পাবে, রাজ্যেরটা নয়। অর্থাৎ রাজ্যের এক্ষেত্রে গুরুত্বটা অনেকটাই তুলনামূলকভাবে কম। এবার আমরা দেখতে পাই যে এই তিনটে তালিকার মধ্যে, অর্থাৎ ইউনিয়ন লিস্ট, দ্য স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, সব তালিকায় ক্ষমতাগুলো বলে দেওয়া হয়েছে। এবার ধরে নাও এমন কোনো বিষয় রয়েছে যে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেনশন করা নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটাকে বলা হয় রেসিডুয়ারি পাওয়ার। এই রেসিডুয়ারি কথাটা যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তারা রেসিডিউ কথাটা শুনেছে, অবশিষ্ট। এই রেসিডুয়ারি পাওয়ার কথাটার অর্থ হচ্ছে অবশিষ্টাদি ক্ষমতা। আন্ডার দ্য রেসিডুয়ারি পাওয়ার দ্য ইউনিয়ন পার্লামেন্ট ইজ অথরাইজ টু লেজিসলেট এনি ল। অর্থাৎ হোয়াট ইজ রেসিডুয়ারি পাওয়ার? দ্যাট মিনস হুইচ আর নট মেনশনড ইন 3 লিস্ট অফ পাওয়ার। এই তিনটে তালিকার মধ্যে বলে দেওয়া নেই এমন কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে একমাত্র পার্লামেন্ট। তাই রেসিডুয়ারি পাওয়ার লাইজ উইথ দ্য পার্লামেন্ট, রেসিডুয়ারি পাওয়ার হ্যান্ডেড ওভার টু দ্য পার্লামেন্ট। অর্থাৎ এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হাতে, অর্থাৎ কেন্দ্রীয় পার্লামেন্টের হাতে একচেটিয়া ক্ষমতা রয়েছে। অ্যান্ড রেসিডুয়ারি পাওয়ার ইজ স্টেটেড আন্ডার আর্টিকেল 248। এবার ভারী মজার বিষয় দেখো, আজকের এই কানাডা যেখান থেকে আমরা রেসিডুয়ারি পাওয়ার আমরা ফেডারেল স্ট্রাকচার এনেছি, আজকের নিউজিল্যান্ড, আজকের অস্ট্রেলিয়া, অথবা আজকের যদি সাউথ আফ্রিকাকে তুমি দেখো, তাহলে দেখবে এই রেসিডুয়ারি পাওয়ার বা কনকারেন্ট লিস্টের বিষয়ে রাজ্যগুলোকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছে। হোয়ারেজ এটা পুরো উল্টোটা ইন্ডিয়ার ক্ষেত্রে। ইন্ডিয়াতে কিন্তু রেসিডুয়ারি পাওয়ারটা পার্লামেন্টের হাতে রেখে দেওয়া হয়েছে, এবং যার মধ্যে দিয়ে পার্লামেন্ট যে কোনো আইন প্রণয়ন করতে পারে। কারণ এই তিনটে তালিকার মধ্যে বলে দেওয়া মানেই তার মানে তো তার অবাধ ক্ষমতা, যেগুলো বলে দেওয়া নেই সে ব্যাপারে আমি আইন প্রণয়ন করছি, এগুলো প্রয়োজন আছে তাই করছি। এই অর্থে কেন্দ্র চিরকালই রাজ্যগুলোকে ডমিনেট করে এসছে, সাপ্রেস করে এসছে। এবার দেখো, শুধু রেসিডুয়ারি পাওয়ার বা কনকারেন্ট লিস্টে পার্লামেন্টের ক্ষমতা যদি বলি তাহলে আংশিকভাবে ভুল বলা হবে। কেন না, এর পরেও ইউনিয়ন পার্লামেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট ইজ অথরাইজড টু লেজিসলেট এনি ল আন্ডার দ্য স্টেট লিস্ট আন্ডার আর্টিকেল 249, 250, 251, 252 অ্যান্ড 253। অর্থাৎ বোঝো এই 5টা আর্টিকেলের মধ্যেও বলা হচ্ছে ইফ নেসেসারি দ্য পার্লামেন্ট মে লেজিসলেট এনি ল আন্ডার দ্য স্টেট লিস্ট। অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত যত, আগে দেখো ইউনিয়ন লিস্ট মানে যত গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্র নিয়ে নিয়েছে, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে তুলনামূলকভাবে কম ক্ষমতা সম্পন্ন বিষয়ে আইন প্রণয়ন করার রাজ্যকে ক্ষমতা দেওয়া হয়েছে। যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্য উভয়ই আইন প্রণয়নে সক্ষম হলেও আগেই বলেছি যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই প্রাধান্য পাবে কোন বিষয়টা না, প্রাধান্য পাবে সবসময় কেন্দ্রীয় আইনটা। তারপরে বললাম রেসিডুয়ারি পাওয়ার সেটাও পার্লামেন্টের হাতে।
এবার বলছি আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস দ্য ইউনিয়ন পার্লামেন্ট মে লেজিসলেট এনি ল আন্ডার দ্য স্টেট লিস্ট, অর্থাৎ আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস, যার বাংলা অর্থ হলো বেশ কিছু সামান্য অজুহাতে, বেশ কিছু অজুহাতে কেন্দ্র ইচ্ছে করলে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তার প্রমাণ দিচ্ছে আর্টিকেল 249, 250, 251, 252, 253। প্রমাণ চাও? দেখো 249 আর্টিকেলে বলছে ইফ দ্য রাজ্যসভা, এই প্রশ্নটা গত বছর আইএসেও এসেছিল, গত বছর মেনেও এসেছিল, যে রাজ্যসভা মে লেজিসলেট এনি ল আন্ডার দ্য স্টেট লিস্ট আন্ডার হুইচ আর্টিকেল, আর্টিকেল 249। ইফ দ্য রাজ্যসভা ইজ, মানে অজুহাতটা এরকম, ইফ দ্য রাজ্যসভা ইজ স্যাটিসফাইড, if the Rajya Sabha is satisfied that it is necessary or expedient, মানে অপরিহার্য, it is necessary or expedient to make a law under state list, it can, ছোট হবে এ করে লিখি, ইট ক্যান পাস এ রেজলিউশন, অন এ 2/3 majority of its members present and voting, অর্থাৎ রাজ্যসভা যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে একটা আইন প্রণয়ন করা উচিত, বা রাজ্য তালিকাভুক্ত বিষয়ে একটা আইন প্রণয়ন করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে পার্লামেন্ট 2/3 সদস্যের সমর্থনে একটা রাজ্যসভার 2/3 সদস্যের সমর্থনে একটা প্রস্তাব পাস করে সেই আইন প্রণয়ন করতে পারবে, যেখানে লোকসভা শুধুমাত্র হাত তুলে বলবে আমরাও রাজি। কারণ তোমাদের যখন পার্লামেন্ট পড়িয়েছিলাম তখন দেখেছিলাম লোকসভার কিছু স্পেশাল পাওয়ার আছে, যেমন মানি বিল, যেমন ফরমেশন অফ এস্টিমেট কমিটি, যেমন ইলেকশন অর সিলেকশন অফ স্পিকার অথবা রিমুভাল অফ স্পিকার। এই ধরনের ক্ষেত্রে যেমন লোকসভার একচেটিয়া ক্ষমতা আছে, ঠিক তেমনি রাজ্যসভার 3টে বিষয়ে স্পেশাল পাওয়ার আছে। তার মধ্যে একটা হলো ভাইস প্রেসিডেন্টকে ইমপিচ করার ক্ষেত্রে প্রস্তাবটা আনবে রাজ্যসভা, শুধুমাত্র লোকসভা সেই প্রস্তাবটা পাস করতে বাধ্য থাকবে। যে কোনো অল ইন্ডিয়া সার্ভিস, অর্থাৎ আইএএস বা আইপিএসের মতো চাকরি তৈরি করতে পারবে, অথবা আইএএস বা আইপিএসের মতো চাকরিকে যে কোনো সময় অ্যাবলিশ করে দিতে পারবে। আর নাম্বার 3 হচ্ছে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্যসভা আইন প্রণয়ন করতে পারবে একটা 2/3 সদস্যের সমর্থনে। দিস ইজ দ্য স্পেশাল পাওয়ার অফ রাজ্যসভা। তাহলে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে তাহলে রাজ্যের ক্ষেত্রে অনধিকার প্রবেশ করছে না কি পার্লামেন্ট? ঠিক সে কারণেই ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ইনসেপশন অফ আওয়ার কনস্টিটিউশন, সবসময় দেখবে রাজ্যগুলো বলতো যে কেন্দ্র বিরোধী, তাদের কেন রাজ্য একটা যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে কিন্তু রাজ্যের অধিকারে সবসময় হস্তক্ষেপ করছে। এটা জ্যোতি বসুও বলতেন, এরা বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন, আর রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ মমতা ব্যানার্জিও বলছেন নাথিং ইম্পসিবল, এটা শুনতেই হবে। 250 অনুচ্ছেদে বলছে at the time of declaration of national emergency under Article 352, the Parliament may make any law under the state list। বোঝো, যখন রাজ্যে রাষ্ট্রপতির শাসন মানে জাতীয় জরুরি অবস্থা চলছে, তখন অটোমেটিক্যালি রাজ্য আইনসভা কোনো আইন প্রণয়ন করতে পারছে না, রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিপরিষদের কোনো ক্ষমতা নেই। তখন রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে। কারণ দিস ইজ দ্য কোশ্চেন্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট, দিস ইজ দ্য কোশ্চেন্স অফ পাবলিক ইন্টারেস্ট, দিস ইজ দ্য কোশ্চেন অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন অফ দ্য কান্ট্রি। অর্থাৎ জাস্ট একটা অজুহাত যে জাতীয় জরুরি অবস্থা চলছে, তাই আমাদের মনে হয়েছে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে এই আইন প্রণয়ন করা উচিত, তাই সেই আইনটা প্রণয়ন করতে পারবে পার্লামেন্ট। সেই অথরিটি পার্লামেন্টকে দেওয়া হয়েছে কোথায় না 250 অনুচ্ছেদে। বোঝা গেল? 251 অনুচ্ছেদে বলছে if 2 or more state legislature request
to Parliament to legislate a law under the state list, the Parliament সংক্ষেপে লিখে দিচ্ছি, the Parliament can do it। অর্থাৎ বোঝো, আজকে পশ্চিমবঙ্গ বা বিহারের মতো দুটো রাজ্য আইনসভা পার্লামেন্টকে এই স্বার্থে, এই অর্থে অনুরোধ জানালো যে তাদের স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে প্লিজ আপনি এই আইনটা করে দিন, আপনারা এই আইনটা করে দিন। পার্লামেন্ট রাজ্য আইনসভাগুলোর রিকোয়েস্টের উপর ভিত্তি করেও সেই আইন তৈরি করতে পারে। এখন তোমার মনে হতে পারে স্যার দুটো রাজ্য বলছে অথবা তিনটে রাজ্য বলছে বা পাঁচটা রাজ্য বলছে, ভারতের তো 28টা রাজ্য থেকে সেটা পাস করতে হবে। ইয়েস, লোকসভা বা রাজ্যসভায় সব রাজ্যেরই তো প্রতিনিধি আছে, তাহলে সেই সব রাজ্য আইনসভার প্রতিনিধি আজকে যদি ইউপি, বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো বলে তারা তাদের মেজরিটি এমন আছে, এত লোকসভায় সদস্য আছে, রাজ্যসভায় সদস্য আছে, যে কারণে সেখানে নাগাল্যান্ড বা ছত্তিশগড় বা ওই সমস্ত ছোট ছোট আসামের মতো রাজ্য বা পাঞ্জাবের মতো রাজ্য বা হরিয়ানার মতো রাজ্য কোয়ান্টিটি তারা বেশি হতে পারে, কিন্তু স্ট্রেংথে মহারাষ্ট্র, বিহার, ওয়েস্ট বেঙ্গল অথবা তার সঙ্গে ইউপি, চারটে রাজ্য যদি এক হয় তারা 300 সিটে এটাকে পাস করে নিয়ে বার করে নেবে। এটা বলা আছে কোথায় না, এটা বলা আছে 251। বোঝা গেল? 252 অনুচ্ছেদে বলছে আরও এক গুরুত্বপূর্ণ বিষয়, at the time of declaration of Article 356 in the state, at the time of the declaration of Article 356 in the state, Article 356 in an Indian state, the Parliament is authorized to legislate any law. The Parliament is authorized to legislate any law under the state list. অর্থাৎ বোঝো, বলছে at the time of declaration of Article 356 in an Indian state, ভারতের কোনো একটা রাজ্যে কয়েকদিন আগে ছিল জম্মু কাশ্মীর অথবা পশ্চিমবঙ্গে, আজকে 356 ডিক্লেয়ার হলো। 356কে বলা হয় কনস্টিটিউশনাল এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল। যদি প্রেসিডেন্ট রুল এই যেমন মহারাষ্ট্রে হয়ে আছে, এই সময় তো রাজ্য আইনসভা নেই, রাজ্য আইনসভা থাকলেও তারা অ্যাবস্টেন টু লেজিসলেট এনি ল অন বিহাফ অফ দ্য স্টেট গভর্নমেন্ট, নাও দ্য পার্লামেন্ট ইজ অথরাইজড টু লেজিসলেট এনি ল। অর্থাৎ যেহেতু রাজ্য আইনসভা অ্যাবস্টেন, রাজ্য আইনসভা মানে তোমার নেই, অথবা রাজ্য আইনসভা থাকলেও তাকে অকার্যকর করে দেওয়া হয়েছে, অথবা রাজ্য আইনসভাকে ভেঙে দেওয়া হয়েছে, অথবা রাজ্য আইনসভা তখনও পর্যন্ত তৈরি হয়নি, এমন পরিস্থিতিতে আর্টিকেল 356 হলো। তাহলে আর্টিকেল 356 যখন হয়েছে, তাহলে এখন মহারাষ্ট্রের জন্য প্রয়োজনীয় আইন তৈরি করার ক্ষমতা, অর্থাৎ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে, যা 252 অনুচ্ছেদে স্পষ্ট। বোঝা গেল? কি বললাম? 249 রাজ্যসভা 2/3 সদস্য সমর্থনে একটা প্রস্তাব পাস করে যদি মনে করে জাতীয় স্বার্থে এই আইনটা তৈরি করার দরকার করতে পারবে। 250 বললাম যে জাতীয় জরুরি অবস্থার ঘোষণায় রাজ্য আইনসভাগুলো আইন প্রণয়নের ক্ষমতা হারায়, সেই সময় রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে। 251 বললাম যদি 2 বা ততোধিক রাজ্যের রাজ্য আইনসভা পার্লামেন্টকে আজকে এই মর্মে অনুরোধ জানায় যে তাদের স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো একটা বিষয়ে আইন প্রণয়ন করা হোক, সেক্ষেত্রে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে। আর 252 বললাম যে যদি ভারতের কোনো একটা অঙ্গরাজ্যে রাষ্ট্রপতির শাসন হয়, তাহলে অঙ্গরাজ্যে ওই রাষ্ট্রপতির শাসন হয়েছে বলেই সেই রাজ্যের রাজ্য আইনসভা আইন প্রণয়নের ক্ষমতা হারিয়েছে, তখন ওই রাজ্য আইনসভার হয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে, যেটা 252 অনুচ্ছেদে স্পষ্ট। ওকে, এবার দেখো 253, আমাকে বুঝতে হচ্ছে কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 253 অনুচ্ছেদে বলছে টু ইমপ্লিমেন্ট any international treaty or agreement, to implement any international treaty or agreement or a decision is taken in an
international conference, the parliament may legislate any law under the state list, অর্থাৎ ভালো করে জায়গাটা বোঝো, to implement any international treaty or agreement, কোনো একটা আন্তর্জাতিক চুক্তি বা সন্ধিকে বাস্তবায়িত করতে বা কার্যকর করতে, or a decision অথবা কোনো একটা সিদ্ধান্ত is taken নেওয়া হয়েছে in an international conference, কোনো একটা আন্তর্জাতিক সম্মেলনে, এই অবস্থায় দ্য পার্লামেন্ট মে লেজিসলেট এনি ল আন্ডার দ্য স্টেট লিস্ট, লেজিসলেট মানে আইন প্রণয়ন করা, দ্য পার্লামেন্ট মে লেজিসলেট এনি ল আন্ডার দ্য স্টেট লিস্ট, এই অবস্থাতেও পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কোনো আইন প্রণয়ন করতে পারে। কীরকম? ধরে নাও আজকে ওয়েস্ট বেঙ্গল দ্য স্টেট, ইস্ট মিদনাপুর ইজ আ ডিস্ট্রিক্ট, নন্দীগ্রাম ইজ আ ব্লক। এই নন্দীগ্রামে ভারত সরকার বলল একটা সেজ তৈরি হবে, দ্যাট ইজ স্পেশাল ইকোনমিক জোন, অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে এই এলাকার আর্থসামাজিক চরিত্রটাকে পরিবর্তন করতে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ। কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে জানালেন, সমস্ত ইন্টারন্যাশনাল ট্রেডার বা পার্টনারদের জানালেন, all are invited to invest here, those who will invest here that should be exempted to pay taxes for next 15 years, they should be provided free of cost electricity for next 15 years, and they should be exempted, they should to pay taxes, as well as they should be provided a free land for the promotion of trade and development of that area. Okay, তাহলে দেখো ভারত সরকার চুক্তি করছে, আন্তর্জাতিক চুক্তি। আজকে জাপান, কানাডা, চায়না, ইউএসএ, ইউকে, জার্মানি, অল ইন্টারন্যাশনাল কান্ট্রিজ মেড অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া। তাহলে ভারত সরকারের সঙ্গে চুক্তিটা হচ্ছে বলেই পশ্চিমবঙ্গ সরকার এই জায়গায় যে সমস্ত ইনভেস্টররা এসেছে তাদের কাছ থেকে সার্ভিস ট্যাক্স নিতে পারতো, তাদের ওপর কমার্শিয়াল ট্যাক্স নিতে পারতো, তাদের ওপর থেকে ইলেকট্রিসিটি ডিউটি নিতে পারতো, কিন্তু যেহেতু ভারত সরকারের সঙ্গে তাদের চুক্তি, তাই পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে আইন প্রণয়ন করতে পারবে না। তাহলে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ নয় কি? অথবা আরও একটা আছে, অর এ ডিসিশন ইজ টেকেন ইন অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স। ধরে নাও আজকে সার্কের মিটিং হচ্ছে, আজকে ধরে নাও সার্কের একটা মিটিং হচ্ছে, তাহলে ইন্টারন্যাশনাল কনফারেন্স। তাহলে সার্ক আমরা বলছি আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং তার সঙ্গে রয়েছে মালদ্বীপস। এখন 8টা, যেহেতু আফগানিস্তানটা 2008 সালে নতুন সদস্য হয়েছে। আজকে এবারে আমাদের সার্কের সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তাহলে দক্ষিণ এশিয়ার এই রাজ্যগুলোর মধ্যে একটা সংগঠন, এই জায়গাটায় এটা ডিসরাপ্টেড হচ্ছে ডিউ টু পাকিস্তান অ্যান্ড ফর দেয়ার এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটি। এবারে সার্কের মিটিংয়ে বলা হলো যে এই এলাকা থেকে সমস্ত ধরনের জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে হবে, অ্যান্ড দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ পাকিস্তান। পাকিস্তানকে সবাই যখন দোষারোপ করলো, পাকিস্তান স্পষ্ট জানালো যে পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেয় না, পাকিস্তান থেকে সব গিয়ে বাংলাদেশে চলে যায়, বাংলাদেশ থেকে সব ইন্ডিয়ায় ঢোকে। অতএব বাংলাদেশের সঙ্গে ভারত সরকার এখন চুক্তি করলো যে বিডিআর আর বাংলাদেশ রাইফেল এবং তার সঙ্গে বিএসএফ হাতে হাত মিলিয়ে কাজ করবে, এবং আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরার মতন রাজ্যগুলো যেগুলো শেয়ার করছে বাংলাদেশের সাথে তাদের মানে তাদের যে বর্ডার, সেখানে স্পষ্ট গার্ড দেওয়া হবে। বিএসএফ বলল আমার কাছে সাফিসিয়েন্ট স্টাফ নেই। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে দেখবে 10টা ডিস্ট্রিক্ট আছে, ওপর থেকে যদি দেখো দেখবে কুচবিহার রয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং রয়েছে, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর রয়েছে, মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া,
নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা, এই 10টা ডিস্ট্রিক্ট, এই 10টা ডিস্ট্রিক্টের পুলিশকে বলা হলো যে বর্ডারে বিএসএফ এর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে। আন্তর্জাতিক সন্ধিটাকে কার্যকর করাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়। সেই অর্থে দেখো, পুলিশ ইজ এ সাবজেক্ট আন্ডার স্টেট লিস্ট, কিন্তু আন্তর্জাতিক এই চুক্তিটাকে কার্যকর করতে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র আইন প্রণয়ন করার ক্ষমতা পাচ্ছে বা তাদের নির্দেশ দানের ক্ষমতা পাচ্ছে। এটা কিন্তু রাজ্যের ওপর কেন্দ্রের একটা বলতে পারো যে অনধিকার প্রবেশ, কিন্তু জাতীয় স্বার্থে তাকে মেনে নিতে হবে, এটাই বাস্তব। এই নিয়ে আমাদের এটাকে রয়েছে লেজিসলেটিভ রিলেশন। বোঝা গেল? এবার এই লেজিসলেটিভ রিলেশনের পরে আমরা পড়ব অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন কি? হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন? অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস কথাটার অর্থ হচ্ছে, আমি দ্বিতীয় অধ্যায়ে যেটা ছিল, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন। হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন? অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন বলতে আমরা কি বুঝি? আমরা বলছি প্রশাসনিক সম্পর্ক। প্রশাসনিক সম্পর্ক কোথা থেকে কোথায় ছিল বলেছিলাম আর্টিকেল? না, বলেছিলাম আর্টিকেল 256 থেকে 263 পর্যন্ত। এর মধ্যে এই 256, 263 আমরা পড়ব, কিন্তু আগে জানবে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, এর মধ্যে দ্য চিফ লিঙ্ক অফ কমিউনিকেশন বিটুইন দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ইজ দ্য গভর্নর। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হলো গভর্নর। 256 অনুচ্ছেদে গভর্নরের কিছু কাজকর্ম সম্পর্কে বলছে যে ইট ইজ দ্য ডিউটি অফ গভর্নর টু কমিউনিকেট অল দ্য ডিসিশনস অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টু দ্য স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেওয়া কেন্দ্রীয় সরকারকে সময় মতো, সেটাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত। তাহলে এই অর্থে দেখো চিফ চ্যানেল অফ কমিউনিকেশন। তাহলে 256 অনুচ্ছেদে বলছে রাজ্যপালের আবশ্যিক দায়িত্ব হলো কেন্দ্রের নির্দেশগুলো রাজ্য স্তরে পৌঁছে দেওয়া, এবং একইভাবে রাজ্য সরকারের সমস্ত প্রশাসনিক সম্পর্কে সময় মতো সেগুলোকে রিপোর্ট প্রদান করা ইউনিয়ন গভর্নমেন্টকে তার দায়িত্বের অন্তর্ভুক্ত। ওকে। 257 অনুচ্ছেদে বলছে, আরেকবার রাজ্যপালের দায়িত্ব স্মরণ করে দিচ্ছে যে রাজ্যপালের আবশ্যিক দায়িত্ব হলো কেন্দ্রের প্রশাসনের নির্দেশগুলো যেমন দেবে 256, ঠিক তেমনি রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্য সরকার যখন আইন প্রণয়ন করবে, তারা যেন, রাজ্যপালের আবশ্যিক দায়িত্ব হলো যে আইনসভা যেন মাথায় রাখে এ ব্যাপারে কেন্দ্রের যে নির্দেশ, কেন্দ্রের যে তার নির্দিষ্ট একটা জুরিসডিকশন, কেন্দ্রের যে একটা অথরিটি, তার মধ্য থেকেই যেন রাজ্য তার আইন প্রণয়ন করে। অর্থাৎ রাজ্য কখনোই যেন না কেন্দ্র বিরোধী আইন তৈরি করে। তাহলে রাজ্যপালের 257 বললাম আরও একটা আবশ্যিক দায়িত্ব হলো রাজ্য সরকারকে প্রপার গাইড করা, যাতে রাজ্য আইনসভা রাজ্য তালিকাভুক্ত বিষয়ে স্ব ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে, এবং সেই আইন যেন কখনো কোনো অবস্থাতেই যেন ইউনিয়ন লয়ের কন্ট্রাডিক্টরি বা বিরোধিতাপূর্ণ না হয়, তাহলে অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। সেই কারণেই 258 অনুচ্ছেদে বলছে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইজ অথরাইজড টু অ্যাডভাইস দ্য স্টেট গভর্নমেন্ট। কেন না? ফর দ্য মেনটেন্যান্স or construction, for the maintenance and construction of any road, bridge, national highway or railway on the ground of national importance or military importance। বোঝো, জাতীয় স্বার্থে বা সামরিক কারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে এমন কোনো রাস্তাঘাট অথবা যোগাযোগের সেতু অথবা জাতীয় রাজপথ বা রেলপথ, এমন ক্ষেত্রে রাজ্য সরকারকে যদি কেন্দ্র কোনো একটা এখানে মেনটেন করা বা কনস্ট্রাকশন অথবা তৈরি করার জন্য নির্দেশ দেয়, রাজ্য সরকার সেই নির্দেশ মানতে বাধ্য। দ্য স্টেট গভর্নমেন্ট ইজ বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য অ্যাডভাইস অর দ্য ইনস্ট্রাকশন অর ডাইরেকশন অফ ইউনিয়ন গভর্নমেন্ট। এবং 258 বলছে all the expenditure for the above purpose shall be made by the state government। কি অথরিটি! দেখো, কেন্দ্র যদি মনে করে
যে বাংলাদেশের সাথে আমার একটা যুদ্ধ হতে চলেছে। তাহলে বাংলাদেশের সঙ্গে আমার কমিউনিকেশনের মূল রাস্তাটাই হচ্ছে NH-34। NH-34কে আরও 50 ফুট চওড়া করা হোক, যোগাযোগের সেতু হিসাবে আমার যে ফারাক্কা ব্রিজ এই ধরনের আর একটা অনুরূপ ব্রিজ তৈরি হোক, অথবা বনগা লাইনকে ডবল লাইন করা হোক, কারণ আমার যত খাদ্য সামগ্রী আমার সেনাবাহিনী সব ওই রাস্তা দিয়েই যাবে। এই অর্থে কেন্দ্র যে নির্দেশটা পাঠালো রাজ্যকে, রাজ্য সরকার সেই নির্দেশটা মানতে বাধ্য। শুধু তাই নয়, সেই নির্দেশটাকে পালন করতে সরকার যা কিছু খরচ খরচা সেটাও রাজ্য সরকারকে ব্যয় করতে হবে। যদিও সেটা রিইম্বার্সমেন্টে পরবর্তী সময় কেন্দ্রীয় সরকার পরিশোধ করবে, কিন্তু এখন যদি এই নির্দেশ আসে, মমতা ব্যানার্জি বা অমিত মিত্র বললো ভাই আমাদের তো ভিখারির অবস্থা, আমরা এটা কী করে করব, তার মানে এটা হচ্ছে ভায়োলেশন অফ ইউনিয়ন ল, ভায়োলেশন অফ কনস্টিটিউশন। সেই অর্থে রাজ্যের রাষ্ট্রপতি শাসন হয়ে যেতে পারে। যদিও এই নির্দেশ এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ভবিষ্যতে আসবে না এমন বলা যায় না। বুঝতে পেরেছ? অথবা 259-এ বলছে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইজ অথরাইজড টু হ্যান্ডেড ওভার the union government is authorized to hand over any functions of it to the employees of state government। অর্থাৎ বোঝো 259 অনুচ্ছেদে বলছে যে কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে কেন্দ্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব রাজ্য সরকারের কর্মচারীদের উপর চাপিয়ে দেবে, সে চাপাতে পারে। চাপাতে পারে যে বলা আছে কোথায় না, বলা আছে 259 অনুচ্ছেদে। এবং এই অর্থে দেখবে যে প্রাইমারি টিচার যারা বা রাজ্য সরকারের কখনো কখনো প্রেশার পড়লে রাজ্য সরকারের বা পঞ্চায়েত কর্মীরাও, পঞ্চায়েত এমপ্লয়িরা বা প্রাইমারি টিচাররা দেখবে সারা বছর ইলেকশন কমিশনের দায়িত্ব সামলাচ্ছে। অর্থাৎ আপডেশন অফ ভোটার লিস্ট, রেকটিফিকেশন অফ ভোটার লিস্ট, কারেকশন অফ ভোটার লিস্ট, অ্যাডিশন অফ ভোটার লিস্ট, ডিলিশন অফ ভোটার লিস্ট, এই যে ভোটার লিস্ট সংশোধনের কাজ, অথবা ছাঁটাই, অথবা নতুন সংযোজন, অথবা তার স্থানান্তর ঘটেছে, কোনো একটা অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, এইসব কাজগুলো কারা করে? রাজ্য সরকারের কর্মচারীরা। কেন না 259 অনুচ্ছেদে বলেই দিচ্ছে যে ইউনিয়ন গভর্নমেন্ট তার বেশ কিছু দায় দায়িত্ব রাজ্য সরকারের কর্মচারীদের উপর চাপিয়ে দিতে পারে, এই অর্থেই পারছে। বুঝতে পারলে? এবার দেখো, আমরা এবার একটু অন্যদিকে যাই। সেটা হলো যে ভারতে এই বিশাল দেশে দেখবে এর মধ্যে আমাদের কতগুলো জোন তৈরি হয়েছে। যেমন নর্দার্ন জোন, যেমন দেখবে ইস্টার্ন জোন, যেমন দেখবে আমরা তৈরি হয়েছে নর্দার্ন জোন, ইস্টার্ন জোন রয়েছে, ওয়েস্টার্ন জোন রয়েছে, সাউদার্ন জোন রয়েছে, সেন্ট্রাল জোন। এইভাবে রঞ্জি ট্রফি বা দলীপ ট্রফির খেলার সময় দেখবে এই ধরনের ভারতকে এরকম কতগুলো অঞ্চলে ভাগ করা হয়েছে। পরবর্তী সময় 1973 সালে আরও একটা জোন তৈরি হয়েছে, এটাকে বলা হয় নর্থ ইস্টার্ন জোন, অর্থাৎ 7 সিস্টার্স অফ আসাম। আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ, এদের নিয়ে তৈরি হয়েছে নর্থ ইস্টার্ন জোনাল কাউন্সিল, দ্যাট ইজ 1973। এখন এই জোনাল কাউন্সিল, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ অথরাইজড টু সেট আপ এ জোনাল কাউন্সিল ফর এ গুড রিলেশন অর ফর এ বেটার রিলেশনস বিটুইন দ্য ইন্ডিয়ান স্টেটস। যেমন ধরো ইস্টার্ন জোন, তাহলে ইস্টার্ন জোন মানে সিকিম, মানে ওয়েস্ট বেঙ্গল, থাকবে ঝাড়খণ্ড, থাকবে ওড়িশা, থাকবে বিহার, অর্থাৎ এই পাঁচটা। ডেফিনেটলি কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই কোনো রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের কোনো একটা বর্ডার ডিসপুট দেখা দিয়েছে, সেখানে কেরালা বা কর্ণাটক গিয়ে তো লাভ নেই। অথবা কর্ণাটক আর কেরালার মধ্যে আমরা ধরলাম মুল্লাপেরিয়া ড্যাম নিয়ে তামিলনাড়ু আর কেরালার মধ্যে, অথবা কবেরি ইস্যু নিয়ে কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে যে বিরোধ, সেখানে পশ্চিমবঙ্গ বা বিহার যাবে, তাদের তো কোনো ইউটিলিটি নেই। ঠিক এই অর্থেই আঞ্চলিক স্তরের এই ধরনের রিভার ডিসপুট বা বর্ডার ডিসপুটগুলো সলভ করার জন্য ভারতকে কতগুলো অঞ্চলে ভাগ করে নেওয়া হয়েছে এদের কাজকর্ম দেখার জন্য। প্রেসিডেন্ট ইজ অথরাইজড টু সেট আপ এ জোনাল কাউন্সিল। দ্য নাম্বার অফ জোনাল কাউন্সিল at present in India,
দ্যাট ইজ 6। তার মধ্যে নর্থ ইস্টার্ন জোনাল কাউন্সিল ইজ দ্য লেটেস্ট ওয়ান, দ্যাট ওয়াজ ফাউন্ডেড ইন 1973, ক্রিয়েটেড হবে, এখানে ফাউন্ডেড হবে না, 1973। এবার দেখো দ্য এক্স অফিসিও চেয়ারম্যান, ex officio chairman of zonal council is union home minister। অর্থাৎ দেখো জোনাল কাউন্সিলের এক্স অফিসিও, কেন আমি তোমাদের এক্স অফিসিও টার্মটা ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে পড়েছিলাম, মনে করে দেখো যে পদাধিকার বলে, অর্থাৎ যিনি ইউনিয়ন হোম মিনিস্টার তিনি এই পদের জোরেই তিনি এই জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হবেন। গত বছর মেনে পড়েছিল যে চেয়ারম্যান অফ জোনাল কাউন্সিল ইজ অ্যাপয়েন্টেড বাই, ইউর অ্যান্সার শুড বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ জোনাল কাউন্সিলের চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্ট করে? ডেফিনেটলি ইউর অ্যান্সার শুড বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করছে। এবং এবার যদি প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দেয়, দ্য চেয়ারম্যান অফ জোনাল কাউন্সিল ইজ অথরাইজ টু সাবমিট ইটস রিপোর্ট টু, যে অ্যাপয়েন্ট করছে তার কাছে রিপোর্ট দেবে, প্রেসিডেন্টের কাছে রিপোর্ট দেবে। যাই হোক, এরপর 262 অনুচ্ছেদে বলছে, 262 অনুচ্ছেদটা আমাদের একটু পড়তে হবে, 62 আর 63। 262 অনুচ্ছেদে বলছে ইন্টারস্টেট রিভার ডিসপুট অ্যান্ড রিভার, ইন্টারস্টেট রিভার ডিসপুট অ্যান্ড রিভার ভ্যালি ডিসপুট হতেই পারে। এখানে কোন একটা নদী, এখানে কর্ণাটক, এখানে তামিলনাড়ু, এই দুইয়ের মধ্যে দেখবে আমরা যে এই যে এর বিরোধটা বলছি তোমার কবেরির অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে, মানে তোমার উৎস হচ্ছে ব্রহ্মগিরি মাউন্টেন, অলকাবেরি পিক অফ ব্রহ্মগিরি মাউন্টেন, দ্যাট ইজ কর্ণাটক। কর্ণাটক কথাটার অর্থ হচ্ছে হাইল্যান্ড। তাহলে এই জল তো অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসছে। তাহলে এইখানে যদি এখন একটা চড়া জেগে ওঠে ভ্যালি, তাহলে এটা কার আন্ডারে থাকবে, তামিলনাড়ু না কর্ণাটক? এ নিয়ে একটা বিরোধ দেখা দিতেই পারে। এই ধরনের বিরোধগুলো যে হতে পারে, দেখো বি আর আম্বেদকর আগেই চিন্তাভাবনা করে রেখেছিলেন। সেই জন্যই আর্টিকেল 262-তে তিনি একটা অপশান রেখেছেন, ইন্টারস্টেট রিভার ডিসপুট, ইন্টারস্টেট রিভার ভ্যালি ডিসপুট, এবং সেটা সমস্যার সমাধান করার জন্যে 263 অনুচ্ছেদে বলছে অ্যান ইন্টারস্টেট কাউন্সিল মে বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ দ্য ডিসপুট বিটুইন two or more states over a river issue or a river valley issue shall be presented to president, কিন্তু প্রেসিডেন্টের কাছে এখন আর যাবে না, বিকজ to solve this dispute the president of India is authorized to set up an interstate council in India which has been stated under article 263। বোঝা গেল? এবার দেখো আমরা দেখলাম তার কাজটা। এবার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কাউন্সিল ইন ইন্ডিয়া, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাউন্সিলের নাম কি? তোমার উত্তর হবে ইন্টারস্টেট কাউন্সিল। কেন? বিকজ ইন্টারস্টেট কাউন্সিল অ্যাপয়েন্ট করছে প্রেসিডেন্ট, হুইচ কম্প্রাইজেস 5 মেম্বার্স, যেটা তৈরি হবে 5 জন সদস্য নিয়ে, প্রাইম মিনিস্টার অ্যাজ ইটস চেয়ারম্যান। তাহলে হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইন্টারস্টেট কাউন্সিল? ইউর অ্যান্সার শুড বি প্রাইম মিনিস্টার, এক্স অফিসিও চেয়ারম্যান। এরপর থাকবে ইউনিয়ন হোম মিনিস্টার, ডেপুটি চেয়ারম্যান। এরপর থাকবে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, থাকবেন লিডার অফ অপোজিশন ইন দ্য লোকসভা, এবং তার সঙ্গে থাকবেন স্পিকার অফ লোকসভা। তাহলে কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝো, যে লোকসভার স্পিকার, লোকসভায় বিরোধী দলনেতা বা নেত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এই 5 জনকে নিয়ে তৈরি একটা সংস্থা, যাদের কাজ হলো ইন্টারস্টেট রিভার বা রিভার ভ্যালি নিয়ে যে সমস্ত ডিসপুটগুলো আছে সেগুলোকে সলভ করা। এই নিয়ে আমাদের কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্ক, এবং তার আগে পড়িয়েছি আমরা যেটা লেজিসলেটিভ বা আমরা আইনগত সম্পর্ক, এই দুটোকে আমরা একসাথে করলাম। এরপরে আমি নেক্সট ক্লাসে তোমাদের আমি ফিনান্সিয়াল রিলেশন নিয়ে আলোচনা করব। ওকে।